পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তিনি কোট আনকোট এই কথাটা বলেছেন যে অপরিণত এক মস্তিষ্কের রাজনীতিবিদের জন্য আজকে দলটার এই অবস্থা। আপনিও কি তাতে সহমত হবেন? দেখুন, আমি আবার একটা কথা বলি, আপনি যার কথা বললেন তার জন্য তো আমাদের দলের মানে তথাকথিত তৃণমূল কংগ্রেসের দলের কম ক্ষতি হয়নি। তার বান্ধবীর বাড়ি থেকে যখন অত টাকা বেরোচ্ছিল, সেই দিন আমি কোনো একটা টিভি চ্যানেলে বসেছিলাম প্রকাশ্যে একটা খুব ইম্পর্টেন্ট শোতে। আমি দলের মুখপাত্র ছিলাম, আমার মন সায় না দিলেও সেই সময় আমায় সেটাকে ডিফেন্ড করতে হয়েছিল। সুতরাং সামগ্রিকভাবে কোথাও একটা দল পরিচালনার ক্ষেত্রে কোথাও একটা অসঙ্গতি বা কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ বা কোথাও একটা ডিক্টেটরশিপ বা কোথাও একটা এই জিনিসটা তো ছিলই। তারপর তা না হলে এতজন মানুষ একসাথে বলছে সেটা তো মিথ্যা হতে পারে না। একজন বলবে, দুজন বলবে, তিনজন বলবে, ঠিক নেই। এবং আপনি যেটা বললেন প্রিলুডে যে এমএলএ দিয়ে শুরু হয়েছে, এমপি দিয়ে শেষ হয়েছে, আমি একটু ডিফার করব। এটা গ্রাউন্ড লেভেলে আছে, এটা পঞ্চায়েত লেভেলে আছে, কর্পোরেশন লেভেলে। আপনি মিউনিসিপ্যালিটি লেভেলে দেখুন না কত কাউন্সিলর ছেড়ে দিচ্ছে। কলকাতা কর্পোরেশনে দেখুন, আজকে আপনি ভাবতে পারেন একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং ডাকলে সেই মিটিংয়ে কেউ ডাক না পেলে তারা লবি করতো, ভাই একটু দেখে দে যাতে আমাকে মিটিংয়ে ডাকে। বা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মিছিল ডাকলে লক্ষ লক্ষ লোক তাকে অনুসরণ করে রাস্তায় নামতেন। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এমপিদের ডাকলে 29 জন 28 জন লোকসভা এমপির মধ্যে 2-3 জন যাচ্ছে। এমএলএদের ডাকলে 80 জনের মধ্যে 5-6 জন যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় রানী রাসমণির এতে ধর্ণা করলে হাতে গুনে কটা লোক হচ্ছে, দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে কারা থাকছে। এবং প্রত্যেক দিনই খবরের কাগজ বা টিভি খুললেই দেখা যাচ্ছে অমুক জায়গার কাউন্সিলর রিজাইন করলেন, অমুক জায়গার চেয়ারম্যান রিজাইন করলেন। এই জিনিসটা তো ভাবা যেত না। এই জিনিসটা আজকে আমি আবার বলছি, যদি বলেন এত তাড়াতাড়ি কেন হলো, উত্তর হবে একটাই, দুর্নীতি এবং দুর্নীতি পরায়ণ লোকেদেরকে মদত করা এবং আমার মতো যারা দুর্নীতির তদন্ত চেয়ে সামনে তথ্য প্রমাণ তুলে ধরেছিল তাদেরকে শাস্তি দেওয়া এবং অহংকার, উদ্ধত্ত, দাম্ভিকতা। একদম দাদা, আপনাকে আমি একটু থামিয়েছিলাম। আপনি বলছিলেন যে এই যে উদ্ধত্তপূর্ণ আচরণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কি এগুলো ঘটতো? আপনি তো সেই মিটিংগুলোর সাক্ষী। দেখুন, সবসময় সব মিটিংয়ে দুজন একসাথে থাকতেন তা তো নয়। কিছু কিছু মিটিংয়ে দুজন একসাথে থাকতেন, কিছু কিছু মিটিং এক একজনের মতো থাকতেন। কিন্তু কোথাও একটা মতের বহিঃপ্রকাশ করার সুযোগটা ক্রমশ কমে আসছিল। কিছু একটা চাপিয়ে দেওয়ার মতো ব্যাপার ছিল, মানে একটা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হলো এবং সেটা তোমাকে মেনে চলতে হবে। লাইক একটা দল, একটা সংগঠন একটা আলোচনা সাপেক্ষে হয়, আর একটা কর্পোরেট অফিসে এমডি বা জিএম যেটা বলে দেয় সেটা ডাউন দ্য লাইন সেটা মেনে চলতে হয়। ব্যাপারটা সেরকম হচ্ছিল। মানে হঠাৎ দেখা গেল যে একটা জেলার কমিটি হয়ে গেল, সেটা সবাই মিলে মেনে নাও। একটা ব্লকের কমিটি হয়ে গেল, সবাই মিলে মেনে নাও। সবাইকে যে আলোচনা করা বা সবার ওপিনিয়ন নিয়ে যে সেটা করা, সেটা হতো না। বা ওই যে সংস্থার ওপর ভরসা করা, সেই সংস্থাও সবসময় সঠিক ইনফরমেশান দিত না। যেমন আমি আপনাকে আবার ঘুরে ফিরে একটাই কথা বলতে হয়, দানবকে ভগবান সাজিয়ে দেখানো হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ওনার সমস্যা ছিল, উনি কিছু জনকে যাদের বিশ্বাস করতেন তারা যদি বলতো যে এটা সন্ধ্যে 7টা না সকাল 7টা, তিনি বলতেন সকাল 7টা, অ্যাজ ফর এক্সাম্পল ডক্টর এসপি দাস। তার ফলেই এই সন্দীপ ঘোষের মতো দানবীয় চরিত্রের মানুষগুলোকে ওখানে ভগবানের মতো তুলে দেওয়া হয়েছিল। যার ফলে অভয়া ঘটনার পর সারা পৃথিবী যখন সন্দীপ ঘোষের দিকে আঙুল তুলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি সহানুভূতি দেখিয়ে বলছেন তারও তো পরিবার আছে, তাকে আমরা আরজিকর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করলাম। পরে তো আন্দোলনের চাপে সবাই যখন রেড়ে করলো তখন তাকে সাসপেন্ড করা হলো। তো এই জিনিসগুলো তো হয়েছে। আজকে যদি মানুষ মনে করে যে ওগুলো মানুষ ভুলে গেছে, ভোলেনি। এবং ভোলেনি যে তার প্রমাণ তো 4 মে আমরা পেলাম। ঠিক, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে পাঠানো হলো লোকসভায়, এটা তো সোমেন মিত্র জেতা আসন, সোমেন মিত্র জিতেছিলেন, আপনারা একসঙ্গে কংগ্রেসও করেছেন সোমেন মিত্রের সঙ্গে, আপত্তি করেছিলেন কি আপনারা, বা আপনাদের কোনো বক্তব্য কি ধোপে টিকেছিল? না, আমি আবার আপনাকে একটা কথা বললাম, তো এখানে পার্টি ঠিক করে দিত কারা কোথায় দাঁড়াবে, কারা, নো আলোচনা, নো ডিসকাশন, নো ওপিনিয়ন। আচ্ছা, পার্টি সুপ্রিমো ঠিক করেছেন, আলোচনা করে ঠিক করেছেন, সো উই হ্যাভ টু অ্যাভয়েড বাই, আমাদেরকে মেনে চলতে হবে। সুতরাং এটা একটা ডায়মন্ড হারবার বলে না, এটা 42টা লোকসভা কেন্দ্রে যখন প্রার্থী ঘোষণা হয় বা 294টা কেন্দ্রে যখন প্রার্থী বিধানসভায় ঘোষণা হয়, একটা তো আমাদের কমন ক্যাচ লাইন ছিল না, 294টা কেন্দ্রেই প্রার্থী একজন, 42টা কেন্দ্রেই প্রার্থী একজন। সুতরাং XYZ যেই হোক, তোমার তাতে কি, তুমি ধরো নাও সেখানে প্রার্থী একজন ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই জিনিসটা তো ছিল।
ওই ওপিনিয়ন নিয়ে আমি ওকে প্রার্থী করব, তোমাদের ওপিনিয়ন কি আছে বলো, বা আমি একে করলে ভালো হবে কি মন্দ হবে, সেই ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে আমি ইট হ্যাজ বিন ডিসাইডেড, নাও ইউ হ্যাভ টু ক্যারি ইট ফরওয়ার্ড। ব্যাপারটা এরকম। একটা কথা একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটা ঋতব্রত ব্যানার্জি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরে ঢুকলে স্ট্যান্ডিং ওভিয়েশন জানানোর একটা রীতি প্রচলিত ছিল, এটা কি সত্যি? না, এটা দেখুন, এটা এমএলএদের মিটিংয়ে হয়েছে বলে আমি শুনেছি, ইলেক্টেড এমএলএদের যখন মিটিং হয়েছিল, কিন্তু আমি তো এমএলএ নই, সুতরাং আমি ওই মিটিংয়ে ছিলাম না। ওটা বাকিরা সবাই যারা মিডিয়া থেকে, খবরের কাগজ বা টিভি মিডিয়া থেকে দেখেছে বা শুনেছে, আমিও সেটাই শুনেছি। কল্যাণ ব্যানার্জি দুদিন আগে বললেন যে অভিষেক ব্যানার্জি সকলকে ক্যামাক স্ট্রিটের কর্মী বলে মনে করে। আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক কেমন ছিল? না, আমি ক্যামাক স্ট্রিটে যখন ডাকতো আমি যেতাম, প্রয়োজন পড়লে নিশ্চয়ই যেতাম। হয়তো কিছুক্ষণ অপেক্ষা করতে হতো, ওর আপ্তসহায়ক এসে কথা বলতো, বা কখনও যদি প্রয়োজন মনে করতো উনি নিজেও কথা বলতেন ডেকে। কিছুক্ষণ অপেক্ষা কাজের চাপের মধ্যে হয়তো করতে হয়েছে কিছু সময়। এই যে সুমিত রায়, যার বিরুদ্ধে আজকে এত এত অভিযোগ উঠছে যে জমি হস্তান্তর হয়েছে বেআইনিভাবে, তাকে চিনতেন আপনি? বিলক্ষণ চিন্তা, রাজনীতি করি আমি, তৃণমূল কংগ্রেসটা করতাম আমি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির অফিসে যেতাম, সুমিত রায়কে চিনব না এটা হতে পারে? কিন্তু আমি আবার বলছি, আমার পরিচিতিটা বা আমার চেনাটা কিন্তু রাজনৈতিক পরিচয়। রাজনৈতিকভাবে। রাজনীতির বাইরে কোন কারণে তিনি কি করতেন, তার জন্য তার সাথে কি কেস হচ্ছে, কি ইনভেস্টিগেশন হচ্ছে, সেগুলোর বিন্দু বিসর্গ আমার নলেজ নেই। আচ্ছা, এই যে আপনি বলছেন যে স্বাস্থ্য ব্যবস্থার দিকটা আপনি বললেন, যেহেতু আপনি চিকিৎসক এবং রোগী কল্যাণ সমিতিতে ছিলেন, আপনি বললেন এই যে শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, এই যে এতগুলো দুর্নীতির অভিযোগ উঠছে, কখনো দলনেত্রীর কাছে পর্যন্ত কি পৌঁছানো সম্ভব হয়েছিল? দলনেত্রীর কাছ পর্যন্ত পৌঁছেছিল যখন শুরুর দিকে এই ঘটনাগুলো ঘটতে শুরু করে, এতটা বৃহৎ হবার আগে? তা আমি তো নিজেই পৌঁছে দিয়েছিলাম। আমি স্বাস্থ্যক্ষেত্রে, আমি তো এখনও মনে করি আরজি করে সেই সময় যদি উনি তদন্ত করতেন, আজকে হয়তো এই দিন ওনাকে দেখতে হতো না। এবং আমি স্বাস্থ্যক্ষেত্রে যদি এরকম একটা শান্তনু সেন থেকে থাকে, যিনি তার ভালো চেয়ে কিছু তথ্য প্রমাণ দিয়ে বলেছিলেন যে দিদি এগুলো হচ্ছে আপনি দেখুন, হয়তো অন্য সেক্টরেও কিছু ভালো মানুষ ছিল, খুঁজে হয়তো দেখবেন তারাও আমার মতো প্রতারিত, বঞ্চিত, নিপীড়িত হয়ে উল্টে তাদেরকেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে বা তাদের এগেনস্টে কোনো স্টেপ নিয়েছে, এবং যারা এই ধরনের দুর্নীতিগুলো করতো তাদেরকে হয়তো আরও প্রমোট করা হয়েছে। একটা ঘরের একটা পলিসি তো ইউনিভার্সাল পলিসি হয়, সুতরাং স্বাস্থ্যক্ষেত্রে যদি এটা হয়ে থাকে, আমি ধরেই নিতে পারি বাকি ক্ষেত্রেও হয়েছে। আমি ধরেই নিতে পারি শিক্ষাক্ষেত্রে হয়তো এরকম কেউ একটা XYZ ছিল, যে হয়তো প্রতিবাদ করতে চেয়েছিল, তার কথায় কর্ণপাত না করে তাকে সাইড করে রেখে উল্টে এই করাপশনটাকে প্রমোট করা হয়েছে। সুতরাং এটা সর্বক্ষেত্রেই হয়েছে এবং তার প্রতিফলন আমরা চোট। এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বেশি হয়েছে, তার সময় বেশি হয়েছে? না, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে হয়েছে গ্র্যাজুয়ালি, এবং লাস্ট 2-3 বছর 4 বছর হয়তো ডেফিনেটলি আরও বেশি হয়েছে। দাদা, আপনি যখন আপনার কোনো পিএ বা আপনার সেক্রেটারি যখন আপনি নিয়োগ করবেন, নিশ্চয়ই তার ব্যাকগ্রাউন্ডটা আপনি খুঁজে দেখবেন যে আপনার মতন একজন মানুষ তার পিএ যে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পিএ, যাকে ঘিরে আজকে এতগুলো প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন না যে তিনি এই কাজগুলো করছেন, নাকি জেনেও মুখ বন্ধ করেছিলেন? তিনি জানতেন না, এটা তো হতে পারে না। এখন সেটা আমি কি করে বলবো ম্যাডাম, তিনি কি ক্রাইটেরিয়া, শুনেছি তো উনি ওনার ছোটোবেলার স্কুলমেট ছিলেন, একদম। সেখান থেকে তো আবার হ্যাঁ। বিয়ে হয়েছেন। এবার তিনি তার কোন বিষয়টা জানতেন, কোন বিষয়টা জানতেন না, কোন বিষয়টা